এখানে অলরেডি এই বেনিফিট গুলো আমি এটা নিয়ে অলরেডি ডিসকাস করছি। দেখেন, আপনি জাস্ট একবার হালকাভাবে দেখি আমরা। রিডিউসড ইন টু ইন প্ল্যানিং, স্ট্রিমলাইন অডিট এঙ্গেজমেন্ট, ডিরেক্ট কাস্টমার কোলাবোরেশন, ফ্লেক্সিবল অডিট স্কোপ, রিয়েল টাইম অ্যাসুরেন্স, ফ্রিকুয়েন্ট অডিট প্ল্যানস, ফ্রড প্রিভেনশন। মানে মোট কথা আমি হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা ভাবে ভাগ করছি একটা স্পেসিফিক। আমার ধরেন আউটকামস এখান থেকে কি আসতে পারে, আমি শুধুমাত্র ফায়ারওয়াল নিয়ে করবো, শুধু নেটওয়ার্কও করবো না, নেটওয়ার্কে আমি মানে অনেক ভাবে ভাগ করছি। শুধুমাত্র নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেটা আমার আছে সেটাকে নিয়ে আমি যে আমি অডিট করবো আর কি। মানে মানে আরো অডিটটাকে স্ট্রিমলাইন করলাম, আরো মানে ধরেন ছোট করে নিয়ে আসলাম আর কি, এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট যাতে পাই আর কি। তো এখানে হচ্ছে আপনার ওই যে এর আগে আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আইটিএফ থেকে আসলে কোনো কোশ্চেন থাকবে না এখানে। আপনার হচ্ছে এই অ্যাজাইল অডিটের সাথে আইটিএফ এর একটা জাস্ট রিলেশনশিপ জাস্ট দাঁড় করানো আছে এখানে। এখানে আপনি হলো আইটিএফ এর যে বিভিন্ন কন্ট্রোল গুলো আছে, এই কন্ট্রোল গুলোকে আপনি ধরে অ্যাজাইল আমরা কিভাবে সেটাকে অ্যাকোমোডেট করবো আর কি। জাস্ট এটা একটু আপনি দেখে নিন, এখান থেকে আসলে কোনো কোশ্চেন থাকবে না, এখানে জাস্ট আপনি জানার জন্য। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে স্লাইড শেষ হয়েছে আর কি, আমি থার্ড স্লাইডে যাব। তো তার আগে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কাইন্ডলি আমাকে বলতে পারেন। না ভাই, আপাতত কোনো কোয়েরি নেই। ওকে ভাইয়া। ভাই আমার একটা কনফিউশন ছিল। জি শিওর ভাইয়া। কনফিউশন হচ্ছে আমি দুইটা ক্লাস মানে দুইটা চ্যাপ্টার পড়ে যতটুকু দেখলাম বা আমার কাছে যেটা মনে হলো, আমি জানি না অন্যদের কাছে কি মনে হলো, মানে জিনিসগুলা প্রায় অলমোস্ট সেম, মানে একই জিনিস মানে বারবারই আসতেছে, বাট একটু হুম কনসেপ্ট হুম ভিন্ন হুম হয়ে আসতেছে। হুম মানে হুম ধরুন অডিটের যে পয়েন্ট অফ ভিউ আছে, মানে এগুলো বিভিন্ন ভাবেই আসতেছে, কিন্তু মানে শুরুতে দুইটা চ্যাপ্টারে অলমোস্ট সেম ভাবে মানে রিপিট হচ্ছে। হুম। তো এখন ধরেন যে আমাদের যে মানে এক্সামের যে 400 মার্ক, 4 ঘন্টার এক্সাম, এটা মানে 100 মার্কের নাকি ভাই? না, এটা পরীক্ষাটা হবে হচ্ছে আপনার 800 মার্কের। 800 মার্কের, আচ্ছা। আটশো এখানে মার্কের ধরুন পরীক্ষার প্যাটার্ন গুলা কেমন হবে? এটা কি আপনি এটা কি টোটালি এমসিকিউ প্যাটার্ন হবে না মানে কেস স্টাডি, কেস বেসিস বা এই এইখানে আপনার জিনিসগুলা? হচ্ছে কোশ্চেনটা হবে টোটালি হচ্ছে এমসিকিউ আর কি। আপনার ধরেন হুম এরকম হুম কিছু কোশ্চেন থাকবে, ধরেন সিঙ্গেল এমসিকিউ। আপনার হলো হচ্ছে কিছু থাকবে এরকম, ধরেন আপনার হচ্ছে আপনার একটা কোশ্চেনের একটা আপনি ধরেন অর্গানাইজেশন স্পেসিফিক এখন একটা আপনার কাহিনী একটা কনফারেন্সেশন বললো, সেটার উপর বেস করে আপনার ধরেন দুই তিনটা কোশ্চেন থাকলো আর কি, ওটার বেস করে আর কি। এরকমও থাকে আর কি। তো মানে সবগুলো কোশ্চেনই হয় আসলে সিনারিও বেসড। এখন ব্যাপারটা হলো হচ্ছে ধরেন আপনি এখানে চ্যাপ্টার পড়ে বা ধরেন আমরা এই মাঝে মাঝে বিভিন্ন রকমের কোশ্চেন নিয়ে ডিসকাশন করি আর কি, সেখানে হয়তো আমরা মানে কোশ্চিনটা দেখে হয়তো বা বুঝতে পারছি যে আসলে কোশ্চিনটা কোথা থেকে আসছে। তো আসলে ফাইনাল পরীক্ষাতে আপনি আসলে আহ, মানে 60% বা 70% কোশ্চিন দেখে আসলে আপনি বুঝবেন না আসলে এটা কোন ডোমেন থেকে আসছে আর কি। টোটালি হুম সিনারিও হুম হুম। বেসড কোশ্চিন হবে আর কি। হয়তো কোশ্চিনের আপনার অবজেক্টিভ আলাদা, সেটা হয়তো বা ডিপেন্ড করতেছে আপনার কোনো একটা ডোমেনের উপরে, কিন্তু কোশ্চিনের মানে ভাষাগতভাবে আপনি পড়লে আসলে বুঝবেন না যে আসলে এটা কোথায় থেকে আসছে আর কি। এটা কি ডোমেন 2 থেকে আসছে না 3 থেকে আসছে না কিভাবে আসছে আর কি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম, যে হলো হচ্ছে আপনি একটা আহ, প্রতিষ্ঠানে অডিট করতে গেছেন, তো সেখানে অডিট করতে যে আপনি যে টিমকে আপনি অডিট করতেছেন, সেই টিমের দুইজন কোর মেম্বারের মধ্যে আপনার একটা কনফ্লিক্ট আছে আর কি। এমতো অবস্থায় আপনি হলো হচ্ছে সেখান থেকে কিভাবে হলো হচ্ছে মানে সঠিকভাবে আপনি আপনি এভিডেন্স গুলো বা ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো সেখানে মনে করেন চারটা হলো হচ্ছে অপশন দেখা যাচ্ছে, চারটাই কিন্তু ঠিক। চারটা ঠিক, এখন আপনাকে বের করতে হবে আসলে এই চারটার ভিতরে কোনটা বেশি ঠিক, সেটা আপনাকে বের করতে হবে আর কি। এবং সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আসলে। এই যে আমরা বেশি ভালো বলবো, কোনটা খারাপ ভালো বলবো, সেটা আসলে বেসড অন হোয়াট, এই জিনিসগুলো কিন্তু আসলে আমার এই বেস লাইনটা কিন্তু আমার আসবে হলো হচ্ছে সেই ডোমেন 1 থেকে। ডোমেন 1 থেকে, এবং এই ডোমেন 1 থেকে কিন্তু আমি বাকি চ্যাপ্টারগুলোতে সেটা আমরা অ্যাপ্লাই করে যাব আর কি। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আসলে মানে ম্যানেজারিয়াল লেভেলের যেই মানে আসলে মানে একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট থাকা লাগবে, কিভাবে কাজ আদায় করা হয়, কিভাবে মানে না, উইক পয়েন্ট ঠিক গুলা
ম্যানেজার লেভেলের কনসেপ্ট ঠিক না আর কি। ব্যাপারটা হলো হচ্ছে আপনাকে যখন অডিট করতে যাবেন আপনাকে একটা জিনিস মাথায় থাকতে হবে যে আসলে আমি এখানে যে এই পার্টটা যে আমি অডিট করতেছি এখানে আসলে কি কি ধরনের রিস্ক থাকতে পারে, এবং এই রিস্ক গুলো মিটিগেট করার জন্য বা সেটাকে আপনি রিডিউস করার জন্য আসলে কি কন্ট্রোল সেখানে থাকা উচিত ছিল, সেটা আসলে আমি বুঝছি কিনা। তার ফার্স্ট আমাকে বুঝতে হবে সেখানে যে রিস্ক থাকতে হবে সেই রিস্কটাকে আমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারছি কিনা। যদি রিস্কটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আলটিমেটলি কিন্তু সেটা কি কি কন্ট্রোল থাকা উচিত এবং সেটা সেখানে ইমপ্লিমেন্ট করা আছে কিনা সেটা কিন্তু আমি বের করতে পারবো। এবং অ্যাজ এ অডিটর কিন্তু আমাকে মেইনলি এটা দেখতে হবে আর কি। আর হতে পারে এরকম যে আসলে ধরেন কোনোভাবে আমার হলো হচ্ছে সেই যে বর্তমানে একটা সার্ভে চলতেছে সেটার পারফরমেন্স আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। মানে এটা আসলে ডিপেন্ড করবে আপনি আসলে অডিট অবজেক্টিভটা আসলে কি, সেটা আপনি আসলে কি চাচ্ছে আর কি। আপনি কোনো কন্ট্রোল গ্যাপ বের করতে চাচ্ছেন না, নাকি আপনার পারফরমেন্স আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা যাচ্ছে। মানে এটা আসলে ডিফাইন করবে হচ্ছে আপনার অডিট অবজেক্টিভে। অথবা কমপ্লায়েন্স মেনটেন করে, কমপ্লায়েন্স মেনটেন হচ্ছে কিনা, এই ধরনের হ্যাঁ, অবজেক্টিভ। এরকম এরকম হতে পারে, জি। আবার অনেক বুঝতে সময় আপনার পারছি। দেখবেন যে হচ্ছে ধরেন আপনার আপনি একটা অডিট, স্পেশাল অডিট বলতেছে যে আপনি ধরেন যে খুব বড় রকমের একটা আপনি হলো যে প্রক্রিউমেন্ট করছেন, সেই প্রক্রিউমেন্টটা সমস্ত প্রসেস প্রসিডিওর আপনি অ্যাজ পার আপনার যে অর্গানাইজেশনের ধরেন প্রক্রিউমেন্ট পলিসি আছে সেই অনুসারে ফলো করছেন কিনা। আপনি এখানে কোনো আপনার ধরেন এরকম কেউ আছে কিনা যে আসলে এখান থেকে অনেক থাকে না যে আসলে ওই যে মানে পার্সোনালি বেনিফিটেড হয়েছে জি কিনা জি আর কি। জি। হুম, তো এরকম কিন্তু আপনার স্পেশালাইজড অডিটও কিন্তু হয়। সেটা অডিট অবজেক্টিভটা কি, যে আপনি আসলে এইটার যে প্রক্রিউমেন্টটা হয়েছে আর কি সেটা ঠিকভাবে হয়েছে কিনা। মানে আসলে কি বেসড অন আপনার অডিট অবজেক্টিভটা কি। এটা তো আসলে আপনার যারা অডিট অ্যাসাইন করে নর্মালি ধরেন সিনিয়র ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট বোর্ড থেকে আমাকে অ্যাসাইন করে যে আসলে যে আমি আসলে এই আপনার এই ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ আসলে কোনো গ্যাপ আছে কিনা সেটা আমি একটা মানে ওভারভিউ বা একটা মনিটর করতে যাচ্ছে আর কি। তখনই তো আসলে একটা অডিট হয়, তাই না? জি জি জি, তো ঠিক যাই আছে হোক, ভাই। জি। Yes. তা আমরা হচ্ছে এখন শুরু করি হলো হচ্ছে আপনার এই ডোমেন থ্রি হলো হচ্ছে মোটামুটি ধরেন এখানে কম বেশি ব্যাপারটা কি আসলে দেখেন যে সবগুলো চ্যাপ্টার দেখেন আমরা কিন্তু কম বেশি কিন্তু মোটামুটি সবগুলো কম বেশি কিন্তু কথা বলছি আর কি। এই ধরেন এখানে কমপ্লেন্স টেস্ট আসছে, সাবস্টিটিউট টেস্ট আসছে, এটা নিয়ে কিন্তু আমরা এর আগের স্লাইডে কথা বললাম। তো জাস্ট হচ্ছে কমপ্লেন্স টেস্টটা কি আপনার হচ্ছে মনে করেন আপনার একটা কন্ট্রোল আছে আর নাই, ইয়েস নো। মানে এটাকে ধরেন ভেরিফাই করার জন্য আমার যে টেস্টিংটা করতেছে সেটা কমপ্লায়েন্স টেস্ট। মানে এখন ধরেন আমার সিস্টেমে ইউজারদেরকে ইউনিক ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে কিনা, যদি থাকে তাহলে ভালো, আর না থাকে তাহলে মানে এটা আমার হচ্ছে একটা কন্ট্রোল গ্যাপ। এখানে ইউজারদেরকে আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, তার মানে একটা সিঙ্গেল ইউজারকে তাকে আমি বাইন্ড করতে পারছি না আর কি। আসলে যদি একটা ধরেন কমন ইউজার যদি মাল্টিপল ইউজার ইউজ করে, কে কখন ইউজ করতেছে, কার দ্বারা কখন কি অকারেন্স হচ্ছে সেটা আসলে বের করা সম্ভব না আর কি। তো ধরেন এটা একটা কন্ট্রোল গ্যাপ। আর সাবস্টেন্টিভ টেস্ট মানে কি, এখন এই যে ধরেন আপনি মনে করেন একটা বললাম যে একটা কমন পাসওয়ার্ড আপনি ইউজ করতেছে সবাই। এখন আপনি হলো হচ্ছে ধরেন একটা সাবস্টেন্টিভ টেস্টে আমরা সেটা ভেরিফাই করে দেখবো যে আসলে এইখানে যে এই সমস্যাটা হচ্ছে এটা আসলে কেন হচ্ছে আর কি। এরকম হতে পারে যে আপনি হলো হচ্ছে ধরেন আপনার হয়তো বাজেটারি কনস্ট্রেন্ট থাকতে পারে, যে না আপনি হলো হচ্ছে ইউজারদেরকে নেমড ইউজার দিতে হলে আপনাকে আরো ইউজার লাইসেন্স কিনতে হবে, যেটা আপনাকে হয়তো বা বোর্ড অ্যাপ্রুভ করছে না আর কি। বা আপনি মনে করেন হলো হচ্ছে আপনি এইখানে যে একটা ইউজারদেরকে একটা অ্যাকাউন্টেবল করার জন্য সবার একটা আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে। এজ এ আইটি পার্সন হয়তো বা আপনি সেটাকে আমলেই নেননি, সেটা আপনি গুরুত্ব দেননি আর কি। তার মানে এই যে ধরেন এই যে আমি একটা ডিটেলস ডিগ ডাউন করতে যাব আর কি, এটাকে আমি বলতেছি সাবস্টেন্টিভ টেস্ট। এখানে মনে করেন কোনো যদি আমার সাসপিশিয়াস কোনো কিছু থাকে বা কোনো ফ্রডুলেন্ট যেটা আমি মনে করেন হয়তো অ্যাটেম্প্ট হতে পারে। এখন মনে করেন আপনি হলো হচ্ছে দেখলেন যে আপনি ধরেন একটা ডাটাবেস অ্যাডমিন, সেই ডাটাবেস অ্যাডমিন নর্মালি তার একটা ডাটাবেজে একটা তার প্রিভিলেজ অ্যাক্সেস থাকবে আর কি। তার একটা সার্ভারে, ডাটাবেস তো কোনো একটা সার্ভারে তো হোস্ট করা থাকবে, তাই না? তো আলটিমেটলি এখন ডাটাবেস অ্যাডমিনের তো কোনো সার্ভারের অ্যাডমিন প্রিভিলেজ থাকার কথা না আর কি। এখন আপনি ধরেন সেই ডাটাবেজে যে বিভিন্ন রকমের ট্রানজাকশনাল যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে তার লগগুলো ধরেন এমন কোন একটা সার্ভারে আপনার প্রিজার্ভ হচ্ছে, সেই সার্ভারের অ্যাক্সেস তো সেই ডিবের কাছে আছে, এবং সেই অ্যাক্সেস চাইলে সে হলো সেখান থেকে লগগুলোকে সে ডিলিট করে দিতে পারে। তার মানে আলটিমেটলি কি, এটা আপনার জন্য একটা কন্ট্রোল গ্যাপ, যে এখানে আপনি হলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। কনফ্লিক্ট ইন্টারেস্ট মিনস আপনার ধরেন এখানে এই অ্যাক্টিভিটিসটা প্রপারলি সেগ্রিগেশন আপনি করেননি। মানে আপনি সার্ভার পার্টটা শুধুমাত্র সিস্টেম পার্টটা, সিস্টেমের যে
যারা কাজ করে তাদের দেখা কথা ছিল, ডাটাবেজের যে পার্ট, যে ডাটাবেজ মেনটেন করে তার দেখা কথা ছিল, মানে দুজনে কিন্তু আলাদা টাস্ক আলাদা আলাদাভাবে দেখা কথা ছিল, কিন্তু এখানে হচ্ছে না, একটা সিঙ্গেল পার্সনে দুটো কাজই করছে আর কি, তার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে আর কি। তার মানে এখানে আমি চেক করে দেখবো যে আসলে এইখানে কন্ট্রোল গ্যাপটা কোথায়, যে এখানে হচ্ছে আম, যে যদি সেই ডিবি অ্যাডমিনটা যদি কোনো লগ যদি ডিলিট করে দেয়, সেটা পসিবিলিটি কিরকম, সে কি আদৌ পারবে কিনা আর কি, মানে আরো ডিটেলসে মনে করেন চেক করা আর কি, এটা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্ট। তো এখানে কমপ্লেন্স টেস্টের সাব টেস্ট আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা মাস্টার্সে দেখবো আর কি। সো কমপ্লেন্স টেস্ট ভার্সাস সাবস্টেন্টিভ টেস্ট। Complex test key gather evidence for the purpose of testing enterprise compliance with control procedure. Substantive test হচ্ছে gathers evidence to evaluate the integrity of individual transaction data or other information, যেটা আমি বললাম একটু আগে, আপনি কি আরো ডিটেলস আমি ডিপ ডাউন করতে যাচ্ছি, সেই আপনার ডাটাটার ইন্টিগ্রিটি আছে কিনা, সেই লগটাকে আপনি সে ডিলিট করে দিল কিনা আর কি, সেটা তার তার পক্ষে দেওয়া সম্ভব কিনা আর কি, এই জিনিসগুলো আমরা সাবস্টেন্টিভ চেক করবো আর কি। তারপর এখানে কি, আচ্ছা ভাই আরেকটা জিনিস, আমি যে এই যে মাউসের কার্সারটা আমি নড়াচড়া করছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে ভাই, স্যার দেখতে পাচ্ছি। ওকে। তারপর হচ্ছে ডিটারমাইন whether controls are being applied in a manner that compliance with management policy and procedure. Policy and procedure নর্মালি আমার সরাসরি ডিরেক্ট কন্ট্রোলের কথা বলা থাকে, কারণ এক একটা আমার ক্লজ এক একটা কন্ট্রোল আমি বলতে পারি আর কি, কারণ এখানে আমাকে বলা থাকে যে আমার হলো হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি আমি কিভাবে এনশিওর করবো আর কি, আমার সেগ্রিগেশন ভিডিও থাকা লাগবে কি লাগবে না, আমার হলো হচ্ছে ধরেন পাসওয়ার্ডের কথা বলা থাকে, ইউনিক ইউজের কথা বলা থাকে, মানে মোটামুটি ধরেন এক একটা ক্লজ এক এক রকমের একটা কন্ট্রোল, তার মানে সেই বেস করে আমার হলো হচ্ছে কন্ট্রোলটা আমি ফুলফিল করছে কিনা। সাবস্টেন্টিভ টেস্ট দি ইন্টিগ্রিটি অফ অ্যাকচুয়াল প্রসেসিং অ্যান্ড টেস্ট দি কমপ্লিটনেস অ্যান্ড অ্যাকুরেসি অফ দ্য রিপোর্ট ডাটা। তারপর হচ্ছে কমপ্লেক্স টেস্ট হচ্ছে কি রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং বাই দ্য আইস অডিটর অফ দ্য টেস্ট অবজেক্টিভ অফ দ্য কন্ট্রোল বিং টেস্টেড। আর সাবস্টেন্টিভ টেস্ট হচ্ছে অ্যামাউন্ট অফ টেস্টিং রিকোয়ার্ড ডিরেক্টলি কোরিলেট টু দ্য লেভেল অফ ইন্টারনাল কন্ট্রোল আইডেন্টিফাই বাই কমপ্লেক্স। এখন মনে করেন ব্যাপারটা হচ্ছে অনেক এরকম, স্যাম্পলিং টেস্টিং কথা এখানে বলা হচ্ছে। এখন ধরেন আপনি যখন আমরা সাবস্টেন্টিভ টেস্ট করতে যাই, সেখানে কিন্তু আমরা একটা স্যাম্পলিং করতে পারি, যে আসলে আমার এখানে কোনো একটা কন্ট্রোল গ্যাপ পাচ্ছে, তাহলে আমার এখানে এতগুলো ডাটা আছে, সেই ডাটাগুলোর ভিতর থেকে আমি মনে করেন হয়তো বা 30% বা 40% আমি ডাটা আমি নিলাম, কারণ আমার এই অডিট সময়ের ভিতরে আমার এতগুলো ডাটা হচ্ছে আসলে চেক করা সম্ভব না। তো সেখানে মনে করেন আপনি হলো হচ্ছে, তাহলে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু নিলাম যে আমি এত% আমি ডাটা নিলাম, তো সেখান থেকে আমি হচ্ছে একটা ধরেন কন্ট্রোল চেক করে আমি আসলে একটা ওভারঅল একটা আইডিয়া নিচ্ছি। তো এখানে কিছু রিস্কও আছে, সেই রিস্কগুলো আজকে মানে অন্য চ্যাপ্টারে বলা আছে আর কি, সেটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি। তো এখানে হচ্ছে রিলেশনশিপ বিটুইন কমপ্লায়েন্স অ্যান্ড সাবস্টেন্টিভ টেস্ট, এটা অলরেডি তো আমরা বলছি আর কি, যে আমার ধরেন কমপ্লায়েন্স টেস্টে আমার ধরেন হচ্ছে মানে মোটামুটি হাই লেভেলে আগে কোনো আপনার কমপ্লায়েন্স সেখানে ইনশিওর করা হচ্ছে কিনা, কোনো কন্ট্রোল সেখানে ইউজ করা হচ্ছে কিনা, যেটা আমি ওই যে একটু আগে ডিবি এর কথা বললাম, তো সেখানে সে ইউজ করা হচ্ছে কিনা আর কি, সেটা জাস্ট একটা ইয়েস নোতে আমি ডিফাইন করতেছি। তারপরে আমরা হচ্ছে সাবস্টেন্স টেস্টটা করতেছি কি, যদি সেখানে সাসপিসিয়াস কোনো কিছু থাকে বা সেখানে কোনো কিছু রিস্ক ফ্যাক্টর আমরা যদি খুঁজে বের করি, যেমন এখানে আমরা দেখলাম কি ডিবি এর হলো হচ্ছে কোনো তার ডিটিটাকে সেগ্রিগেট করা নাই আগে, সে হলো হচ্ছে বোথ সিস্টেম অ্যাডমিন এবং ডাটাবেজ অ্যাডমিন দুইটা রোল হিসেবে প্লে করতেছে, তার মানে এখানে একটা রিস্ক আছে আর কি, সেখানে আপনার আপনার সেগ্রিগেশনটা করা নাই আর কি। তাহলে তখন আমরা কি করব, এই পার্সপেক্টিভে সেখানে তো আমরা আরো লগ অ্যানালাইসিস করব বা তার সিস্টেমে আরো আমরা ডিটেলস চেক করে দেখবো আসলে সেখান থেকে আরো কি কি হচ্ছে মানে বের করা সম্ভব, বা সেখানে সেই কন্ট্রোলটাকে মিনিমাম এরকম হতে পারে যে আসলে ধরেন আপনি সেই অর্গানাইজেশনে ম্যান পাওয়ার খুবই কম, রিসোর্স খুবই কম, এখন এই রিসোর্স কম দিয়ে আপনাকে হলো হচ্ছে সেটাকে চালাতে হবে, কারণ আলটিমেটলি তার মানে আমার ধরেন যেহেতু ম্যানেজমেন্ট অ্যাওয়ার যে আসলে আমার এখানে হচ্ছে রিসোর্স কম থাকার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে, বা আমাকে এই সিঙ্গেল পার্সন দিয়ে দুটো কাজ করতে হতে হবে, এই এমতো অবস্থায় তাহলে আমার ধরেন কি কি রিস্ক থাকতে পারে, রিস্ক তো আমি আইডেন্টিফাই করলাম, সেই রিস্কগুলোকে রিডিউস করতে পারে কিভাবে, তাহলে এরকম হতে পারে যে আসলে সেই লকটাকে হচ্ছে রিয়েল টাইম মনিটর করার জন্য আমার এরকম ধরেন কোনো অডিট ভল্ট থাকতে পারে, যেখানে ডাটাবেস বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে প্রিজার্ভ থাকবে, বা আমার সার্ভারের কোনো হলো হচ্ছে আপনার লগ অ্যানালাইজার যেরকম সিম
থাকতে পারে, যেখানে মনে করেন যে থার্ড পার্টি কেউ একজন হয়তো চেক করতেছে বা সেটা রিয়েল টাইম কোনো রিপোর্টিং হচ্ছে যে যদি কোনো সাসপিশিয়াস কোনো অ্যাটেন্ড হয় বা কোনো ইরিলেভেন্ট কোনো অ্যাক্টিভিটিস হয় যেটা হয়তো বা আপনি রুল সেট করে রাখছেন, তাহলে কি সাথে সাথে কোনো একটা আপনাকে ইমেল হয়তো বা জেনারেট করবে বা কোনো নোটিফিকেশন বা অ্যালার্ট দিবে আর কি। তো এইভাবে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমার সেই কন্ট্রোলটাকে বা সেই গ্যাপটাকে আমার কিছুটা হলেও রিডিউস করা যায় আর কি। তো এখানে স্যাম্পলিং স্যাম্পলিং এর কথা তো আমরা অলরেডি বললাম যে হচ্ছে মনে করেন আপনি আহ, অনেক ডাটা আছে, এখন আপনি সেই অডিট পিরিয়ডের ভিতরে সেই ডাটাগুলোকে আপনি আপনার মানে দেখে শেষ করতে পারবেন না। ফর এক্সাম্পল আপনার 100টা সার্ভার আছে, সেই 100টা সার্ভারে আপনি সবগুলো সার্ভারেই আপনি কন্ট্রোল ঠিকভাবে ফলো করা হয়েছে কিনা সেটা আপনি সেই অডিট পিরিয়ডের ভিতরে আপনি বের করা সম্ভব না। আপনি করলেন কি 40টা সার্ভার নিলেন স্যাম্পলিং বেসিসে। এখন এই স্যাম্পলিংটা আপনি নেবেন কিভাবে? একটা হতে পারে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, যেখানে আপনি আপনার সেই অ্যাট্রিবিউট গুলো আপনি আহ, মানে গণনা করতে পারতেছেন। যেখানে যেমন বললাম 100টা সার্ভার আপনি এখানে গণনা করতে পারতেছেন, তাহলে এখানে কত পার্সেন্ট আপনার স্যাম্পলিং নিচ্ছেন সেটা আপনি বুঝতে পারতেছেন, কোয়ান্টিফাই করতে পারতেছেন। সেটাকে আমরা বলতেছি স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। আর নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং মিন আপনি ধরেন সেইটাকে আপনি আসলে জাজ করতে পারতেছেন না, সেখানে হয়তো বা আপনি অ্যাজ এ অডিটর আপনি যে এক্সপিরিয়েন্স সেটাকে আপনি কাজে লাগাচ্ছেন, বা আপনি অডিট করতে যাওয়ার সময় যে আপনার যে বিভিন্ন রকমের ধরেন যে কন্ট্রোল গুলো আপনি অবজার্ভ করতেছেন সেইটার উপর বেসিস করে আপনি একটা ওভারঅল একটা আপনি আইডিয়া দিচ্ছেন বা নিচ্ছেন। তো সেটাকে বলা হচ্ছে নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। তো এখানে জাস্ট সেটাই বলা আছে যে ডিটারমাইন দ্য অবজেক্টিভ, ডিফাইন দ্য পপুলেশন। এটা আসলে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে ডিটারমাইন দ্য মেথড, ক্যালকুলেট দ্য স্যাম্পল সাইজ, সিলেক্ট দ্য স্যাম্পল, ইভালুয়েট দ্য স্যাম্পল। এখানে হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং হচ্ছে সরাসরি ইয়েস অর নো, আপনি কন্ট্রোলটা আপনি ফলো করছেন না করছেন না, ইয়েস অর নো সরাসরি। Also called fixed sample size attribute sampling is issued to estimate the rate of occurrence of a specific quality in a population. স্টপ অর গো স্যাম্পলিং। স্টপ অর গো স্যাম্পলিং মিনস আপনার ধরেন একটা স্যাম্পলিং হিসেবে নিয়েছেন এখানে, তখন আপনি জাস্ট যেমন ধরেন 40% কথা বললাম, 40% স্যাম্পলিং হিসেবে নিয়েছেন আপনি। 20% স্যাম্পলিং করার পরে দেখলেন যে আসলে সবগুলো আসলে সেম, তার মানে হচ্ছে আপনি আলটিমেটলি এখান থেকে আপনি দেখলেন যে না, আপনি মোটামুটি একটা স্যাটিসফাইড, এখন পর্যন্ত কোনো আপনি কন্ট্রোল গ্যাপ পেলেন না আর কি। আপনি আহ এগুলো না, আমি আর স্যাম্পলিং টেস্ট করব না, আমি মোটামুটি স্যাটিসফাইড, আপনি এখানে ক্লোজ করে দিলেন। দিস ইজ স্টপ অর গো স্যাম্পলিং। Helps prevent excessive sampling of an attribute, allows an audit test to be stopped at the earliest possible moment. Discover sampling. Most often used when the audit objective is to discover fraud, circumvention of regulation or other irregularities. আপনি কোনো একটা অ্যানোমালিস পেলেন, সেটাকে আপনি আরো ডিটেলসে আপনি ডিগ ডাউন করতেছেন, ডিসকভার করে বের করার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে ডিসকভারি স্যাম্পলিং। এইটা কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা? Yes, sir. ওকে। ভেরিয়েবল স্যাম্পলিং। ভেরিয়েবল স্যাম্পলিং মিনস ধরেন একটা ফিনান্সিয়াল ভ্যালু বা একটা ডাটা যেটা ধরেন কন্টিনিউস, যেটার ভ্যালুটা আপনার চেঞ্জ হচ্ছে। বা মনে করেন একটা বাকেট, যেখানে বাকেট মিনস আপনার ধরেন কোনো একটা আহ, ধরেন পেরোল, বা মনে করেন আপনি কোনো একটা ট্রাভেল হিস্টোরি, মানে যে ডাটাগুলো আপনার কন্টিনিউস চেঞ্জ হচ্ছে আর কি, এবং যেটাকে আপনি মেজার করতে পারতেছেন, সেটা হচ্ছে ভেরিয়েবল স্যাম্পলিং। তো এই ভেরিয়েবল স্যাম্পলিংটা আপনি আমরা বের করতে পারি বেসিক্যালি তিনটে ভাবে। একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড মিন পার ইউনিট। স্ট্র্যাটিফাইড মিন পার ইউনিটের ব্যাপারটা মনে করেন আপনি আহ, যদি একটা অর্গানাইজেশন রান করেন, সেখানে আপনি টিম ওয়াইজ বিভিন্ন ডাটা থাকতে পারে, বা আপনি বিভিন্ন সিস্টেম ওয়াইজ ডাটা থাকতে পারে। যেমন ধরেন আপনি ব্যাংকে কোর ব্যাংকিং কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমও আছে, আবার মনে করেন মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিংও আছে আর কি। মানে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, এবং এক একটা সবগুলো আপনার রেভিনিউ জেনারেট করে আর কি। তাহলে আপনি ধরেন এমন একটা করলেন যে আসলে আপনার সেই ডাটাগুলোকে আপনি আলাদা আলাদা ভাবে আপনি
মানে মেজার করতে পারেন, কারণ যেহেতু সবগুলো আপনি আলাদা আলাদা ভাবে লগ মেনটেন করতেছেন, আলাদা আলাদা ভাবে আলাদা সিস্টেম আছে, স্ট্যান্ডার্ড সিস্টেমে আছে, থেকে আলাদা আলাদা ভাবে মেজার্স করতে পারতেছেন। তাহলে আপনি যখন স্যাম্পলিংটা নিচ্ছেন, আপনি হয়তো সেই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে হয়তো 20% নিলেন, আপনি কোর ব্যাংকিং থেকে 20% নিলেন, আপনি হচ্ছে মোবাইল ফাইন্যান্সিং থেকে 20% নিলেন, মানে আলাদা আলাদা ডাটা থেকে আপনি স্যাম্পলিংটা কালেক্ট করলেন। এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড মিন পার ইউনিট। মানে হয়তো আপনি ওভারঅল হলো হচ্ছে ধরেন 60% আপনি ডাটা নিচ্ছেন, এখান থেকে 20% সিবিএস থেকে, কোর ব্যাংক থেকে 20%, কার্ড ম্যানেজমেন্ট থেকে 20%, মোবাইল ফাইন্যান্স থেকে 20%, সব মিলে আপনি 60% ডাটা আপনি ইয়ে করছেন। আর যদি এরকম হয় যে না, আপনি যতগুলো ধরেন এই 3টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনার আছে, সেখান থেকে আপনি হচ্ছে কোনো বাছ বিচার করলেন না, কারণ সবগুলো আপনার ধরেন হচ্ছে রিপোর্টিং বলেন বা লগ বলেন একটা সিঙ্গেল সার্ভারে প্রিজার্ভ হচ্ছে, সেখান থেকে আপনি ওভারঅল 60% আপনি হচ্ছে স্যাম্পলিং নিলেন আর কি, মানে র্যান্ডম নিছেন। এখানে কোনো বাছ বেছে করেনি, মানে কোনটা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের, কোনটা কোর ব্যাংকিং এর, কোনটা মোবাইল ফাইন্যান্স কোনো বাছ বেছে করেনি, র্যান্ডম নিছেন। সেটাকে বলা হচ্ছে আনস্ট্রাটিফাইড মিন পার ইউনিট। আর হচ্ছে ডিফারেন্স এস্টিমেশন। ডিফারেন্স এস্টিমেশন মিনস হলো হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে কিছু স্যাম্পল ডাটা নিচ্ছেন এবং সেটাকে হচ্ছে হিস্টোরিক্যাল কোনো ভ্যালুর সাথে বা এক্সপেক্টেড, যেটা আপনি মনে করেন আপনার অনেক এক্সপিরিয়েন্স অডিটর, আপনি ধরেন হচ্ছে এটা আসলে আউটকাম কি আসতে পারে, রেজাল্ট কি আসতে পারে, এক্সপেক্টেড কোনো ভ্যালুর সাথে আপনি সেটাকে চেক করছেন বা আপনি হচ্ছে মেজার্স করতেছেন, সেটাকে বলা হচ্ছে ডিফারেন্স এস্টিমেশন। ভাইয়া, পরে মনে হয় অনেকে জয়েন হয়েছেন আর কি, তো আমরা আসলে টাইম মতোই মোটামুটি শুরু করেছি, 9টা 10 থেকে শুরু করেছি। কারো যদি ধরেন কোনোটা মানে গ্রাফ করতে একটু সমস্যা হয়, একটু কাইন্ডলি আমাকে বলবেন, তাহলে আমি সেটা একটু ব্যাকএন্ডে কিছু বলবো আর কি। আর ভাই, একটু সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার মোটামুটি 9টা থেকে শুরু করুন, তাহলে ধরেন হচ্ছে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো আর কি। তো এখন হচ্ছে স্যাম্পলিং রিস্ক। স্যাম্পলিং এর হচ্ছে মেইনলি হচ্ছে স্যাম্পলিং নিয়ে তো ভাই আমরা মোটামুটি বুঝছি। স্যাম্পলিং এর কারো কোনো কোনো কোয়েরি আছে বা কোনো ধরেন কনফিউশন? না জি না ভাইয়া, স্যার। নাই। ওকে, আচ্ছা। তাহলে মনে করেন এখন তার মানে আমাদের মোট কথা হচ্ছে আমাদের অডিটের টাইম পিরিয়ডটাকে মোটামুটি কমানোর জন্য ঠিক না, মানে সেই টাইম পিরিয়ডের ভিতরে হচ্ছে আমাদের অডিটটাকে মোটামুটি ধরেন আহ শেষ করার জন্য বা কমপ্লিট করার জন্য আমরা ওভারঅল যে একটা ধরেন কিছু ডাটা আমরা চেক করি ফিল্ড ওয়ার্কে, সেটাকে আমরা ধরেন কিছু আমরা স্যাম্পলিং, আমরা হয়তো সেটাকে বলতেছি আমরা স্যাম্পলিং হিসেবে কিছু আমরা হচ্ছে চেক করতেছি। এখন এটা হতে পারে যেটা বললাম যে আপনি ওভারঅল একটা র্যান্ডম নিতে পারেন, আর একটা হতে পারে ধরেন আপনার হলো হচ্ছে অডিটরের পার্সপেক্টিভ থেকে, যেটা নন স্ট্যাটিস্টিক্যাল, যেটা বলতেছে আর কি, যে আপনি ইন্টারভিউ সেশন করলেন, তো ইন্টারভিউ সেশনে আপনি মনে করেন হলো হচ্ছে সেখান থেকে ওভারঅল তাদের যে করেসপন্ডেন্স অডিটির সাথে, তো সেখানে আপনি ওভারঅল একটা ধারণা নিলেন যে আসলে এখানে কোনো একটা রিস্কি কিছু থাকতে পারে, বা সেই অনুসারে আপনি একটা অডিট কন্ডাক্ট করলেন, মানে একটা প্ল্যান করলেন যে আমি তাহলে এই এই সিস্টেমগুলো শুধুমাত্র আমি হচ্ছে ভ্যালিডেট করবো বা আমি ফিল্ড ওয়ার্ক করবো আর কি। তো সেইভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখন হচ্ছে এখানে স্যাম্পলিং এর জন্য মেইনলি হচ্ছে আমার দুইটা রিস্ক, একটা হচ্ছে রিস্ক অফ ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে রিস্ক অফ ইনকারেক্ট রিজেকশন। তো রিস্ক অফ ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স, যেটা মনে করেন আমি একটু একটা এক্সাম্পল দিলাম, যে আপনার 100টা সার্ভার আছে, সেই 100টা সার্ভার থেকে আপনি হচ্ছে স্যাম্পলিং করলেন কি 40%। তো এখন এই 40% আপনি হলো হচ্ছে আহ নেয়ার পরে এখানে দেখলেন যে সবগুলো কন্ট্রোল খুব ভালোভাবে আছে, এভরিথিং ওকে। কিন্তু আপনি যদি এই 40% না নিয়ে আপনি যদি 60%, মানে আরো বাকি যে 60%, মানে ওভারঅল সবগুলো যদি আপনি কাউন্ট করতেন, তাহলে এখানে আপনি দেখতেন যে আপনি বাকি যে 60% সেখানে অনেক আপনার ইরর বের হতো আর কি। তার মানে এখন দেখেন, আপনি 40% স্যাম্পলিং নিচ্ছেন, 40% স্যাম্পলিং আপনি কন্ট্রোল পাইছেন ভালো মতো, আপনি বললেন এখানে কোনো রিস্ক নাই, আপনি সেটাকে অবজারভেশন দিয়েছেন যে না, এখানে খুব সরি, কোনো অবজারভেশন দেননি, এখানে কোনো রিস্ক নাই, আপনি সেটা আইডেন্টিফাই করছেন আর কি, তো ভালো। কিন্তু বাকি 60% আপনি যদি অবজার্ভ করতেন, তাহলে আপনি হয়তো বা একটা মানে কলকাশন টানতে পারতেন যে না, এখানে কোনো অডিট অবজারভেশন আছে। তার মানে আলটিমেটলি সেই রিস্কটাকে আপনি ঠিকভাবে বের করতে পারলেন না, কেন? আপনার হচ্ছে সেই স্যাম্পলিং এর কারণে। তার মানে সেই যে 60% যেখানে সমস্যা ছিল, সেটা আপনি সেখান থেকে পিক করেননি, আপনি করছেন 40%, যেখানে আসলে আলটিমেটলি আপনি কোনো রিস্কই পাননি আর কি। তো এটা হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্স।
আর আরেকটা হচ্ছে রিস্ক অফ ইনকারেক্ট রিজেকশন। এখন ব্যাপারটা হচ্ছে মনে করেন আমরা তো নর্মালি জানি তো একটা সিস্টেম বিভিন্ন কারণে তো মাল ফাংশন করতে পারে আর কি। তো এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ধরুন ফর এক্সাম্পল আপনার একটা সিস্টেম কোনো কারণে আপনার ধরেন ডাটাবেস সার্ভারের সাথে বা কোনো একটা রিকোয়েস্ট সে কোনোভাবে প্রসেস করতেছে না, আপনি ইন্টারাপশন দেখাতেছে আর কি, কোনোভাবে আপনি সেটার কারণ খুঁজে পাচ্ছেন না আর কি। আপনি করলেন কি একটা রিবুট দিয়ে দিলেন, অনেক সময় হচ্ছে কি রিবুট দিলে কিন্তু অনেক সময় সেটা ঠিক হয়ে যায়, কারণ ধরেন যেটা আমরা জানি যে ক্যাশে অনেক সময় বিভিন্ন রকমের রিকোয়েস্ট আগে থেকে ধরে রাখে, সে প্রসেস করতে পারে না, তো অনেক সময় রিবুট দিলে কিন্তু ঠিক হয়ে যায়। তখন ব্যাপারটা হলো এরকম যে আপনি মনে করেন যে হচ্ছে তার মানে ধরেন এখন এই যে ধরেন একটা আহ, সমস্যা যেটা আপনি পেলেন আর কি, তো এটা আপনি ধরেন খুব রেয়ার একটা সমস্যা, এটা আপনি ধরেন নর্মালি এটা এরকম হয় না, বা আসলে আপনার রুলস মানে খাতা কলমে অ্যাজ এ টেকনিক্যাল পার্সপেক্টিভ এটা হওয়া সম্ভব না আর কি। মনে করেন এরকম একটা প্রবলেম, রিয়ার প্রবলেম। তো এইটা এখন মনে করেন ব্যাপারটা এজ এ অডিটর আপনি যে স্যাম্পলিংটা নিছেন সেখানে আপনি এরকম ধরেন দুই একটা আপনি অবজারভেশন পেয়েছেন, যেটা আপনি আসলে মানে অ্যানোমালিস ঠিক বলবো না, মানে ধরেন রেয়ার কেস যেটা আসলে এরকম একটা সমস্যা আপনি পেয়েছেন আর কি। তো এখন ওইটার উপর বেস করে আপনি হচ্ছে একটা কনক্লুশন টানছেন যে হচ্ছে যে না, এখানে আমার কোনো একটা গ্যাপ আছে বা এখানে রিস্ক আছে। আপনি সেটা হচ্ছে মনে করেন অডিট অবজারভেশন হিসেবে দিচ্ছেন, যেখানে মনে করেন যখন অডিটি সেই অবজারভেশনটা দেখলো সেটা বলছে না আমার তো এরকম কোনো সমস্যা নাই, আমার তো সবকিছু ফুললি ফাংশনাল অ্যাজ পার ডকুমেন্টেড, আমার যে বেস লাইন থাকার কথা ছিল আর কি সেইভাবে আমি ডিজাইন করছি, কোনো সমস্যাই নাই আর কি, তার আলটিমেটলি আমার এখানে রিস্ক নাই। তার মানে আপনি বাকি হচ্ছে ধরেন সে যে 60% ছিল সেটাও যদি সে চেক করতো সেখানে কোনো সমস্যা হয়তো বা সে আইডেন্টিফাই করতে পারতো না। তার মানে আলটিমেটলি একটা এক্সেপশন সামহাও হয়েছে এবং সেটাকে আপনি রিস্ক হিসেবে ট্রিট করে সেটাকে দিয়ে আপনি অবজারভেশন দিচ্ছেন, কিন্তু সেটা কোনো সমস্যা না। এরকম অনেক সময় হয়ে থাকে স্যাম্পলিং এর ক্ষেত্রে, সেটাকে আমরা বলতেছি রিস্ক অফ ইনকারেক্ট রিজেকশন। এখানে একটা কোশ্চেন আছে, একটু কোশ্চেনটা তাহলে সবাই একটু পড়ি, আমাকে একটু বলেন অ্যান্সারটা। Question হচ্ছে the internal IS audit team is auditing controls over sales returns and is concerned about fraud. Which of the following sampling method would best assist the IS auditor? স্যার ডি probability, Sorry, B for Bangladesh. স্যার ডি, D. D for Dhaka. জি স্যার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, okay, এখানে আপনার হচ্ছে এখানে ইজ অডিটিং কন্ট্রোলস ওভার সেলস রিটার্নস এন্ড ইজ কনসার্নড অ্যাবাউট ফ্রড। যখন ফ্রড থাকবে তার মানে কি সেই ফ্রডটাকে ইনভেস্টিগেট করার জন্য আমাকে মানে ডিসকভারি টাইপের কিছু করতে হবে, তাই না? তো এখানে অ্যান্সারটা হবে সি। আমার হচ্ছে এই ধরেন এক্সাম্পল বলেন বা স্লাইড পড়ানো বলেন, এটাতে কারোর কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। হ্যাঁ, মাঝে মাঝে একটু আপনারা একটু মানে কথাবার্তা বলেন, তার মানে আসলে আলটিমেটলি ধরেন এটা হচ্ছে আম, যদি বোথ ওয়ে হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। And ব্যাপারটা মনে করেন আসলে কি এখন আমি ধরেন হয়তো বা পড়াই যাচ্ছি, আসলে আলটিমেটলি আমি কতটুকু আপনাদেরকে মানে হচ্ছে আমার আউটপুট দিতে পারতেছি সেই এফোর্টটা কিন্তু আমি আসলে বুঝতেছি না, যদি আপনার কিছু ধরেন হ্যাঁ না বা কিছু যদি না বলেন। আলটিমেটলি ধরেন কিন্তু আসলে বুঝতেছেন আমি কিন্তু জাস্ট ডেলিভারি দেওয়ার একটা ডেলিভারি হয়তো দিয়ে যাচ্ছি, সেটা আসলে আলটিমেটলি আপনাদের কাছে কতটুকু বোধগম্য হলো আমি কিন্তু বুঝতেছি না। তো ওই কারণে ধরেন একটু ব্যাপারটা কি ধরেন এই সিসার ব্যাপারটা হচ্ছে
আপনাকে তো ধরেন বই তো পড়তেই হবে, ম্যানুয়াল তো পড়তে হবে। এখন যতটুকু পারি আমরা যদি একটু আলোচনার মাধ্যমে যদি যদি একটু করি, তাহলে দেখবেন যে ব্যাপারটা একটু ইন্টারেক্টিভও হবে আর কি। আর সেটা আমাদের জন্য ধরেন একটা প্র্যাকটিক্যাল সিনারিওতে যদি আমরা আলোচনা করি, সেটা ধরেন সবার জন্য বুঝতেও কিন্তু সুবিধা হবে আর কি। তো জাস্ট আমি একটু মানে আশা করবো যে আপনারা ধরেন আরেকটু মানে ধরেন বোথ ওয়ে যদি আমরা করি, আমি হয়তো আপনাদের কোনো কোশ্চেন করলেন বা থাকতে পারে, বা কোনো আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন, সেটা আমারও জানা হলো আর কি। তো তাহলে কিন্তু একটু ইন্টারেক্টিভ হলো আর কি, সবার জন্য ভালো আর কি। তো যাই হোক, তারপর হলো হচ্ছে এটা জাস্ট আপনারা দেখে নিন। আমি এর পরের পার্টে চলে যাই, অডিট এভিডেন্স। তো অডিট এভিডেন্স মানে তো আমরা বুঝছি আর কি। তো এখানে আসলে নতুন হয়ে বলার কিছু নাই, যে আমার হচ্ছে যে আমি অবজারভেশনটা দিব, সেই অবজারভেশনটাকে স্ট্রংলি প্রুফ করার জন্য আমাকে হচ্ছে মানে খুব প্রপার ওয়েতে বা স্ট্রং আমাকে এভিডেন্স কালেক্ট করতে হবে আর কি। তার মানে আমাকে এভিডেন্সটা যেন পাকাপোক্ত হয় আর কি, এবং সেটার উপর বেসিস করে আমাকে হচ্ছে অবজারভেশনটা আমি দিব। তো এখানে হচ্ছে অনেক সময় হলো হচ্ছে এখানে তার মানে আইস ওয়াইটার অবজারভেশন, এটা এখানে আমার হলো হচ্ছে এটার বেস করে আমি অডিট অবজারভেশন নিব আর কি। নোটস টেকেন ফ্রম ইন্টারভিউজ, নোটস টেকেন ফ্রম ইন্টারভিউজ মিনস ধরেন হচ্ছে এই যে ধরেন আমি যেটা একটু আগে বললাম স্যাম্পলিং করব আর কি। তো একটা অডিটের সাথে যখন আমি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, তার কথাবার্তার মাধ্যমেও কিন্তু আমি আসলে অনেক সময় যদি আমি এক্সপার্ট হই, মনে করো আমি অডিট করতে করতে অনেক হচ্ছে মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি, আমি কিন্তু আসলে তার সাথে কথাবার্তা মানে বললে বুঝতে পারবো যে আসলে আমার কোন সিস্টেমটা ক্রিটিক্যাল, বা কোথায় আমার হলো হচ্ছে যদি আমি চেক করি আমার আলটিমেটলি হলো হচ্ছে আমার জন্য আমার মানে ফ্রুটফুল হবে, রিস্ক মানে কোথায় বেশি থাকতে পারে। তো আমি কিন্তু একজন অডিটের সাথে কিন্তু কথাবার্তা বলে সেটা কিন্তু আমি বের করতে পারি। রেজাল্ট অফ থার্ড পার্টি অ্যাসেসর, এখন মনে করেন আমি হচ্ছে অনেক সময় দেখবেন যে হলো হচ্ছে আমার হলো হচ্ছে যদি কোনো বাংলাদেশ ব্যাংক বলেন বা অন্য কোনো থার্ড পার্টি কেউ যদি অডিট করে অ্যাজ এ ইন্টারভিউটার, আমি কিন্তু সেই রিপোর্টটাকে অনেক সময় চাই। কারণ সেই রিপোর্টে যদি হচ্ছে আপনি ধরেন যদি কোনো অবজারভেশনগুলো আমি দেখি, সেখান থেকে কিন্তু অনেকটুকু ট্রাস্টেবল মনে হয়। তাহলে আলটিমেটলি সেখানে যদি আমি কোনো এমন অডিট অবজারভেশন দেখি যেটা আসলে সরাসরি রিস্ককে আপনার নোটিফাই করে আর কি, আলটিমেটলি হয়তো বা আমি সেটা আমি সরাসরি তো আমি আমার অডিট অবজারভেশন তুলে দেবো না, আমি ফার্স্টে করবো কি সেটাকে হচ্ছে আমি আসলে ভেরিফাই করবো, ফিল্ড ওয়ার্কে যে আমি ভেরিফাই করবো যে আসলে এই যে রিপোর্টে যে রিস্কের কথা বলা আছে সেটা কি আদৌ সেটা কি ফিজিবল কিনা আর কি। তো সেটা ধরেন আমি ভেরিফাই করে যদি দেখি যে না, সেটা এখনো সেই রিস্কটা আছে বা সেটা আদৌ সত্যি কথা, তাহলে ধরুন আমি হয়তো সেটাকে আমি আমার সেই সময়ের হলো হচ্ছে এভিডেন্স বা আর্টিফিশিয়াল বা স্ক্রিনশট নিয়ে সেটা আমি হয়তো আমার অডিট অবজারভেশনে তুলে ধরলাম আর কি। তো হচ্ছে মেটেরিয়াল এক্সট্রাক্টেড ফ্রম করেসপন্ডেন্স অ্যান্ড ইন্টারনাল ডকুমেন্টেশন, বিভিন্ন রকমের ধরেন রিপোর্ট বা ইমেল বা বিভিন্ন রকমের হলো হচ্ছে মানে কন্ট্রোলের মাধ্যমে আমি বিভিন্ন রকমের এভিডেন্স পেতে পারি আর কি। তাহলে অডিট টেস্ট প্রসিডিউর রেজাল্ট,